কিন্তু বেনজির আহমেদ পালিয়ে কতদিন থাকতে পারবেন সেটিও আলোচনার বিষয়। এমন একজন মানুষ দুর্দান্ত দাপটে, যিনি ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ প্রধান হিসেবে অনেকগুলো বছর তিনি পার করেছেন। এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে, অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা। বেনজির আহমেদ সত্যিকার অর্থে দুদকের কোনো কথাই রাখেনি। তিনি কার কথা রেখেছেন তিনি ভালোই জানেন। দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলছি যে কোথায় দুর্নীতি হয়েছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। শুধু মুখে মুখে বললে হবে না। এখন এমন এমন লোকদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাদের বলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে, অথবা কেউ মানে বলতে গেলে ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তারা অনেক সময় বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে চলেই যেতে হয়েছে, অথবা আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু এই গরিব মানুষের টাকা দিয়েই কিন্তু বিদেশে নাম টাম করে বেশ ভালোই আছে এবং প্রচুর অর্থ সম্পদের মালিক পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলছেন। এই টাকাগুলি কোথেকে? এই গরিবের রক্ত চোষা টাকা তো, এটা তো বাস্তব কথা। তার এই পাসপোর্ট কেলেঙ্কারি চলতেই থাকে, যেটি কেলেঙ্কারি বেরিয়েছে সাম্প্রতিক সময়। তিনি তো আর ক্ষমতায় নাই, সুতরাং এখনই হয়তো কিছু করা যাবে। তিনি কি কি অপকর্ম, কি কি অন্যায় অপরাধগুলো করেছেন, বড় বড় লেকচার দিতেন। তিনি ভালো ভালো লেকচার দিতেন, ওনার লেকচার অনেক বিখ্যাত ছিল। উনি খুব লেকচারে খুব এক্সপার্ট ছিলেন বেনজির আহমেদ। এই লেকচার দিয়ে বাংলাদেশের প্রায় সব জেলাতেই তিনি তার বিঘায় বিঘায়। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সকল কিছু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত সকল খবরগুলোই। সেই সাথে সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। কিন্তু বেনজির আহমেদ পালিয়ে কতদিন থাকতে পারবেন সেটিও আলোচনার বিষয়। এমন একজন মানুষ দুর্দান্ত দাপটে, যিনি ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ প্রধান হিসেবে অনেকগুলো বছর তিনি পার করেছেন। এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে, অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা। বেনজির আহমেদ সত্যিকার অর্থে দুদকের কোনো কথাই রাখেনি। তিনি কার কথা রেখেছেন তিনি ভালোই জানেন। তাকে যখন 6 জুন এসে সশরীরে এসে দুদক কার্যালয়ে তার সম্পদের হিসেব বর্ণনা দেওয়ার জন্য দুদক থেকে চিঠি পাঠানো হয়েছিল, তিনি সময় নিয়েছেন। তিনি 15 দিন পর এসে তিনি দুদকে এসে তিনি তার সম্পদের হিসাব বর্ণনা দেবেন। 6 জুনের পর 15 দিন সময় গেল, 23 জুন তিনি আসলেন না। তিনি কার কথা রাখলেন তিনি ভালোই জানেন। তার পরিবারকে 9 জুন এসে, তার পরিবার মানে তার স্ত্রী এবং তার সন্তানদের 9 জুন এসে সম্পদের হিসাব বর্ণনা দিয়ে যাওয়ার কথা, তারাও আসলেন না। 15 দিন সময় নিলেন, তাদেরকেও 23 তারিখে আসবার কথা ছিল। তারা হয়তো বেনজির আহমেদের কথা রেখেছেন, তার পরিবারের সদস্যরা, স্ত্রী এবং সন্তানরা, কিন্তু বেনজির আহমেদ কারো কথাই রাখেননি। তিনি যে কার কথা রাখছেন সেটি আসলে ভাববার বিষয়, সেটি আসলে আলোচনার বিষয়। তিনি পালিয়ে কতদিন থাকতে পারবেন সেটিও আলোচনার বিষয়। এমন একজন মানুষ দুর্দান্ত দাপটে, যিনি ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ প্রধান হিসেবে অনেকগুলো বছর তিনি পার করেছেন। টেলিভিশনে, মিডিয়ায়, গণমাধ্যমে, পত্রিকায়, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া, যার ছবি এত পরিষ্কার জলজল, যাকে কোটি কোটি মানুষ চেনে এবং তার সম্পর্কে টুকটাক জানে বা জেনেছে, তাদের চোখ আড়াল করে উনি কতদিন এভাবে লুকিয়ে থাকবেন এটি বেনজির আহমেদই ভালো জানেন। তিনি কিভাবে পাসপোর্ট জালিয়াতি করেছেন, এটি এক ধরনের জালিয়াতি। পাসপোর্ট নিয়ে অনেক আলাপ, অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। এবং তিনি প্রথম পাসপোর্ট এমআরপি পাসপোর্ট তিনি তৈরি করেছেন, সেটি হচ্ছে 2010 সালের 14 অক্টোবর। তিনি প্রথম হ্যান্ড রাইটিং যে পাসপোর্ট ছিল সেখান থেকে তার এমআরপি পাসপোর্ট কনভার্ট হয় হচ্ছে 2010 সালের 14 অক্টোবর, যেটিকে আমরা মেশিন রিডেবল পাসপোর্ট বলি, যেটি নাম্বার ছিল AA107325-2। এবং পরবর্তীতে 2014 সালে তিনি আরেকটি এমআরপি পাসপোর্ট করেন, মেশিন রিডেবল পাসপোর্ট করেন 2014 সালে। এবং সেইখান থেকেই আসলে তার তথ্য গোপন অনেকটা শুরু। 2014 সালের 16 সেপ্টেম্বর তিনি একই তথ্য দিয়ে পাসপোর্টটি রিনিউ করেন। কিন্তু এর আগে তিনি যে পাসপোর্ট করেছিলেন, মেশিন রিডেবল পাসপোর্ট, হাতে লেখার পাসপোর্ট থেকে যে মেশিন রিডেবল পাসপোর্ট আসে, তখনও তিনি একটি পাসপোর্ট করেছিলেন যেটি নাম্বার ছিল 00177616। এই পাসপোর্টটি তাকে আগারগাঁও অফিস থেকে দেওয়া হয়েছিল। এটি অফিসিয়াল পাসপোর্ট ছিল 14 সালের আগে। এবং তিনি যখন এমআরপি পাসপোর্ট আবেদন আবার নতুন করে করেন, অফিসিয়াল পাসপোর্ট হিসেবে গ্রহণ করা হলেও এটি আগারগাঁও পাসপোর্ট অফিসের তথ্য যে অফিসিয়াল পাসপোর্ট হিসেবে তার আবেদন গ্রহণ করা হলেও বিচিত্র কারণে পাসপোর্টটি অর্ডিনারি পাসপোর্ট হিসেবে তৈরি হয়।
এবং তার ব্যক্তিগত বায়োমেট্রিক ব্যক্তিগত তথ্য অপারেটরকে দিয়ে তিনি ইনপুট করে এমআরপি পাসপোর্টের সিস্টেমে, তখন একটা পরিবর্তন করে অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট করে তার প্রভাব খাটিয়ে তিনি অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরিত করেন। এবং এরপরে তার এই পাসপোর্ট কেলেঙ্কারি চলতেই থাকে, যেটি কেলেঙ্কারি বেরিয়েছে সাম্প্রতিক সময়। তিনি তো আর ক্ষমতা নাই, সুতরাং এখনই হয়তো কিছু করা যাবে। তিনি কি কি অপকর্ম, কি কি অন্যায় অপরাধগুলো করেছেন, বড় বড় লেকচার দিতেন, উনি ভালো ভালো লেকচার দিতেন, ওনার লেকচার অনেক বিখ্যাত ছিল, উনি খুব লেকচারে খুব এক্সপার্ট ছিলেন বেনজির আহমেদ। এই লেকচার দিয়ে বাংলাদেশের প্রায় সব জেলাতেই তিনি তার বিঘায় বিঘায় জায়গা তিনি তৈরি করেছেন। এবং এই অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরিত করবার জন্য যারা যারা সহযোগিতা করেছে, সম্প্রতি দুদক তার পাসপোর্ট কেলেঙ্কারিতে যারা সহযোগিতা করেছে তাদের এমন 8 জনকে ডেকেছেন। এর মধ্যে একজন রয়েছে পরিচালক আব্দুল্লাহ আল মামুন, তাকেও দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং তাদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে যে একজন সরকারি অফিসিয়াল কি করে অর্ডিনারি পাসপোর্ট বানায় এবং অর্ডিনারি পাসপোর্টটা তারা পাসপোর্ট অফিস থেকে কি করে দেয়। যার যেই পেশা সেই পেশা লিখতে হবে পাসপোর্টে। সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করা, এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে, অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে। তারা প্রাথমিকভাবে যেটি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে যখন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ ছিলেন, তখন তিনি যে তার অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট হিসেবে দরখাস্ত দিয়েছেন সেটি যাচাই বাছাইয়ের জন্য এবং সেই ইনফরমেশনগুলো ক্রস চেকের জন্য কিন্তু র্যাব সদর দপ্তরে নাকি পাঠিয়েছে বলে তারা দাবি করছে। এবং র্যাব সদর থেকে তিনি যেহেতু ডিজি ছিলেন, কার সাধ্য আছে এগুলো ক্রস চেক করে যে অর্ডিনারি বানানো যাবে না, অফিসিয়াল বানাতে হবে, এই সাধ্য কার আছে? কারণ কারিগর ছিল অর্ডিনারি পাসপোর্ট বানিয়ে দেওয়া হয় অফিসিয়াল পাসপোর্টকে। এইভাবে তিনি এই পাসপোর্ট বানিয়ে এখন পর্যন্ত তার 7টি পাসপোর্টের তথ্য পাওয়া যায়। পাসপোর্ট সবার 7টি 10টি 20টি থাকতেই পারে, এটি যখন পাসপোর্টের পাতা শেষ হয়ে যায় বা কেউ কখনো কোনো কারণে পাসপোর্ট পরিবর্তন করতেই পারে, যে কোনো কারণেই হতে পারে, সেটি 8টি 10টি থাকা অপরাধমূলক কিছু না। কিন্তু তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে, এত বড় উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে তিনি কি করে অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট বানালেন, সেটি প্রাইভেট সার্ভিস দিয়ে? পাসপোর্ট অফিসও বা কী করে অ্যালাউ করলো, সেই বিষয়গুলো জানবার জন্য কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পাসপোর্ট অফিসে সেই সময় যারা কর্মরত ছিল তাদের মোট আব্দুল্লাহ আল মামুন একজন পরিচালক সহ 8 জনকে ডেকে আনা হয়। এই আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু আবার দুদকে একটি তদন্ত চলছে, একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং তার দুর্নীতিরও অভিযোগ রয়েছে এবং আব্দুল্লাহ আল মামুনকে এখন জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। তো একটা আইজিপি, একজন সরকারের এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার ছিলেন, ঢাকার ডিসি ছিলেন এক সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে, তো তিনি কি করে এই জাতীয় অপরাধগুলো করেছেন নির্বিঘ্নে, সেটি আসলে প্রশ্নের অপেক্ষাই রাখে না। এবং তিনি পুলিশ কমিশনার এই পদে থেকেই তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি, অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করেছেন তিনি। এবং দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি কখনো পাসপোর্ট নিতে বা পাসপোর্টের আবেদন করতে পাসপোর্ট অফিসে হাজির হতেন না, তার ব্যক্তিগত সহকারীরা হাজির হতেন এবং তিনি তার ব্যক্তিগত সহকারী মারফত একটি চিঠি লিখে দিতেন এবং সেই অনুযায়ী তার পাসপোর্টগুলো হয়ে যেত। এবং 2020 সালে তিনি যখন বাংলাদেশের 30তম আইজিপি হিসেবে, পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন, তখনই কিন্তু তার লাল পাসপোর্ট একটি পেয়ে যাওয়ার কথা, কিন্তু অজ্ঞাত কারণে তিনি সেই লাল পাসপোর্টটি গ্রহণ করেনি। তার মানে তার বহু আগে থেকে সূক্ষ্ম পরিকল্পনা ছিল, একটি ইন্টেনশন ছিল অপরাধের, যে তিনি কোনোভাবেই এই লাল পাসপোর্ট বা সরকারি যে অফিসিয়াল পাসপোর্ট যেটা ব্লু পাসপোর্ট, তিনি এগুলো কখনোই গ্রহণ করেননি। তিনি অফিসিয়ালি অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করতেন এবং অফিসিয়ালি অর্ডিনারি পাসপোর্টগুলো ব্যবহার করার কারণে সেই পাসপোর্টগুলো কিন্তু জমা দিতে হয় না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যখন ব্লু পাসপোর্ট বানায়, তখন তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু সেই পাসপোর্টগুলোর মেয়াদ যদিও থেকে থাকে, পরবর্তীতে সেই পাসপোর্টগুলো কিন্তু সহজে পাসপোর্টগুলো আর ব্যবহার করা যায় না যদি তার মেয়াদ না থাকে। কারণ আপনারা জানেন যে সরকারি পাসপোর্ট অর্থাৎ ব্লু পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন অতিক্রম করা যায় না যে পর্যন্ত এনওসি বা জিও, গভর্নমেন্ট অর্ডার যে পর্যন্ত পাওয়া না যায়। যেহেতু ব্লু পাসপোর্টে জিও বা গভর্নমেন্ট অর্ডার নেওয়ার একটা বিষয় আছে বা জেনারেল অর্ডার নেওয়ার একটা বিষয় আছে, সেই কারণে কিন্তু মানে খুব চাতুরতার সাথে বেনজির আহমেদ এই পাসপোর্ট জালিয়াতি করেছেন প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে। বেনজির আহমেদের মতো লোক এয়ারপোর্ট দিয়ে যাবে আর এসপি মানে স্পেশাল ব্রাঞ্চ যেটা এয়ারপোর্টের নিয়ন্ত্রণ করে তারা জানবে না বা কেউ তাকে চিনবে না, এটা হতে পারে না। তাছাড়া তিনি পাসপোর্ট করার সময় আরও প্রভাব খাটিয়ে, যেটি আমরা জেনেছি যে একজন সরকারি কর্মকর্তা যদি পাসপোর্ট করতে হয় তিনি সর্বোচ্চ 5 বছর মেয়াদি পাসপোর্ট নিতে পারবেন, কিন্তু বেনজির আহমেদ তার প্রভাব খাটিয়ে তিনি 10 বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট বানিয়ে 10 বছর মেয়াদি পাসপোর্ট বানিয়েছেন। এগুলি অনেক অপকর্ম হয়েছে এবং অপকর্ম হয়েছে এটা যে উনি 1 লাখ জড়িত ছিলেন সেটা না, পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী অনেকেই তার সাথে জড়িত। এই সমস্ত তথ্যপাত্র বিচার বিশ্লেষণ করে আসলে দুদক পরবর্তী কী পদক্ষেপ নেবে এবং এই বেনজির আহমেদকে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে আসলে কোনো আইনের আওতায় আনবে কিনা বা তাদেরকে শাস্তির মুখোমুখি করবে কিনা এবং কারা কারা কোন কারণে
কোন ইনভলভমেন্টে, কোন সুবিধা পেয়ে বেনজির আহমেদকে এই জাতীয় অনৈতিক কাজ করতে সুযোগ করে দিয়েছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, এই জাতীয় তথ্যগুলি আসলে যাওয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তরের যে সকল কর্মকর্তা, 8 কর্মচারী যারা এসেছে দুর্নীতি দমন কমিশনের প্রশ্নের মুখোমুখি হতে, তাদের কাছ থেকে এই জাতীয় তথ্যগুলোই কিন্তু জেনেছে দুর্নীতি দমন কমিশন। এখন কমিশন পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবে বেনজির আহমেদ সহ এই পাসপোর্ট কেলেঙ্কারির বিষয়ে, বেনজির আহমেদ সহ তাকে যারা সহযোগিতা করেছে তাদের বিষয়ে, সেই জন্য হয়তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলছি যে কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেবো। শুধু মুখে মুখে বললে তো হবে না। এখন এমন লোকদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাদের বলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে, অথবা কেউ মানে বলতে গেলে ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তারা অনেক সময় বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে চলেই যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু এই গরিব মানুষের টাকা দিয়েই কিন্তু বিদেশে নাম করে বেশ ভালোই আছে এবং প্রচুর অর্থ সম্পদের মালিক, পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলছেন। এই টাকাগুলি কোথেকে? এই গরিবের রক্তচোষা টাকা তো, এটা তো বাস্তব কথা। আমি মনে করি যে আমার বাড়ি আমার খামার প্রকল্প বা আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তাতে আমাদের দেশের মানুষকে আর ওই উচ্চ হারে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। তারা নিজের টাকা দিয়ে নিজেরাই চলতে পারবে, নিজেরাই ক্ষুদ্র ব্যবসা চালাতে পারবে। আর যেহেতু সমস্ত বাংলাদেশে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি, তো সেখানে তারা এরকম যে ক্ষুদ্র শিল্প করে তুলে নিজেদেরও আর্থিক সচ্ছলতা আনতে পারবে। কৃষি যান্ত্রিকীকরণ আমরা 70% প্রায় তাদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি। আজকে যান্ত্রিকীকরণ করার ফলে সেখানে লেবার কস্ট কমে যাচ্ছে এবং ফসলের জন্য জমি কর্ষণ থেকে শুরু করে বীজ বপন থেকে শুরু করে চারা বপন থেকে শুরু করে কাটাই মারাই সব কাজই যন্ত্রের মাধ্যমে করতে পারছে এবং আমার ফসলও ভালো চলে আসবে। সেচের জন্য আমরা ভর্তুকি দিচ্ছি। তো এভাবে আমরা কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা একটা ক্ষেত্রকে ধরে আমাদের যে কর্মসূচি বাস্তবায়ন করার ফলে আজকে আমরা দারিদ্র্য কমাতে পেরেছি, মানুষের কর্মসংস্থান ব্যাপকভাবে বাড়াতে পেরেছি। এখন তো ওই রকম কেউ ইচ্ছে করলে বেকার থাকতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে বেকার থাকার কোনো সুযোগ নাই, কারণ আমরা এত সুযোগ সৃষ্টি করে দিয়েছি। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এখন অনেক ছেলে মেয়ে কিন্তু কাজ করে গ্রামে বসে টাকা উপার্জন করছে। কাজে এভাবে যে যত সুযোগ আমরা করে দিচ্ছি, আমাদের আগামী দিনে আমাদের রপ্তানি ক্ষেত্রে আমি মনে করি আমাদের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ করা এবং খাদ্যপণ্য রপ্তানি, আমাদের ডিজিটাল ডিভাইস সেগুলি রপ্তানি, আমাদের বিভিন্ন যন্ত্রপাতি ক্ষুদ্র যন্ত্রাংশ প্রস্তুত করা, আর একসাথে অর্থনৈতিক অঞ্চলে যে সমস্ত বিনিয়োগ আসছে সেখানেও আমরা অনেক রপ্তানি আমরা বাড়াতে পারবো, এটা আমার বিশ্বাস। তো এভাবে আমরা দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথাগুলো আমার আজকে খুব ইচ্ছা ছিল যে আমি জাতিপিতার এই ভাষণের কিছু কোড আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এগুলো আমার কাছে থাকে সবসময়। আমি বিভিন্ন জায়গায় লেখাই থাকে উনি কী করতে চেয়েছিলেন বাংলাদেশটাকে নিয়ে, কি ওনার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল, আর আমরা এখন তার কতটুকু আমরা বাস্তবায়ন করেছি সেটা আমি হিসাব রাখি। যে জাতিপিতা যা চেয়েছিলেন, আমরা এই যে আমাদের প্রাইমারি শিক্ষা তো অবৈতনিক, মেয়েদের শিক্ষা তিনি অবৈতনিক করেছিলেন, আমরা এখন বিনা পয়সায় বই দিচ্ছি, যেটা যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতিপিতা শুরু করেছিলেন। বিনা পয়সায় বই দিয়েছিলেন প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এমনকি বিনা পয়সায় কাপড় পর্যন্ত, কাপড়ের থান কাপড় সব জায়গায় দিয়ে দিয়েছেন যে তোমার কাপড় বানিয়ে পড়ো, এইরকম অবস্থা ছিল আমাদের দেশে। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।